আমার প্রথম প্রশ্নটা হলো এই বিচার করার জন্য যে ট্রাইব্যুনাল, এই ট্রাইব্যুনালটাই বাংলাদেশে যেভাবে করা হয়েছে এটা সঠিক না। আমি মুক্তিযোদ্ধা হিসাবে বলতেছি, আমার দলের কথার উপরে আমার সম্মান আছে। আমার দলের কথা আমি সম্মান করি, আমি অসম্মান করি না, অসম্মতিও করি না। বিচারের দিকে আমি যাবই না। বিচার যা করছে তারা ঠিক করছে, বেঠিক করছে, এটা আপিলে গিয়ে আবার প্রমাণিত হবে। কারণ এখনো আপিলের সুযোগ তাদের আছে। বিচারের দিকে আমি যাবই না। কিন্তু বিচার যে কোর্টে বসে করা হলো, সেই কোর্টটা যে কনস্টিটিউট করা হলো, গঠন করা হলো, সেই কোর্টটাই আমি আইনের দৃষ্টিতে এবং মুক্তিযোদ্ধার দৃষ্টিতে, প্রথমত মুক্তিযোদ্ধার দৃষ্টিতে, দ্বিতীয়ত আইনের দৃষ্টিতে মনে করি এটা সঠিক না। আর সঠিক না হলে যে বিচার যে ট্রাইব্যুনালটাই সঠিক না, সেই ট্রাইব্যুনাল যত বিচারই করুক, একদিন না একদিন এটা প্রশ্ন উত্থাপিত হবে। কেন এই বিচারটা এখানে হতে পারে না, এটা সবাই মনে না করলেও আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে এবং সমস্ত মুক্তিযোদ্ধা ভোট দিয়ে দেখেন বাংলাদেশে যত মুক্তিযোদ্ধা জীবিত আছে সবাই বলবে এই কোর্টে না, আরো কঠিন বিচার হোক। আমি যারা 75-এর মানে এটা কি বলবো 8 সনের পর থেকে যারা 3 বার গণতন্ত্রের ভোট হইতে দেয় নাই, মানুষের গণতন্ত্রকে হত্যা করছে, সম্পদ লুট করছে, গুলি করে হত্যা করছে, 5ই আগস্টের রক্তাক্ত করছে যারা, তাদের কঠিন বিচার হোক। বিচারের ব্যাপারে আমার কোনো কথা নেই। নট এই কোর্টে। 1 2 হইল যিনি বরের মা তিনি হলেন কনের মা, এটাও বৈধ। আমাকে বর করা হলো আর কোনে দেখে করা হলে দুজনের মাই এক, এই বিয়াটা অবৈধ। এর কারণ হলো যিনি চিফ প্রসিকিউটর জনাব তাজুল ইসলাম, উনি যুদ্ধ অপরাধীদের ডিফেন্সের লয়ার ছিলেন, আজকে তিনি হলেন প্রসিকিউটর। কাজে উনি যখন শপথ নিছেন যে আমি নিরপেক্ষ ভাবে আমি সবকিছু করব, রাগ অনুরাগ বিরাগের বশবর্তী না হইয়া আমি সবকিছু করব, একটা মানুষ হিসাবে এটা সম্ভব না। কারণ তিনি যার পক্ষে ডিফেন্স করছিলেন তার অনেকগুলা লোকের ফাঁসি হয়েছে এবং তিনি সেই দলের সদস্য। তিনি রাজশাহী ইউনিভার্সিটি শিবিরের নেতা ছিলেন এবং রাজশাহী ইউনিভার্সিটি শিবির এবং ছাত্রলীগ বা ওই ছাত্রমৈত্রী যখন হত্যা হয়েছে এটার আসামি ছিলেন উভয় পক্ষে। হয় শেখ হাসিনা থাকলে, আবার ইউনূস সাহেব থাকলে তার মৃত্যুদণ্ড বাদ দিয়ে মুক্তি হয়। এরকম আরো অনেক আছে। শেখ হাসিনা থাকলে যে বাবর সাহেব, সালাম সাহেবদের মৃত্যুদণ্ড হয়, তারা আবার সরকার পরিবর্তন হলে হাইসা জেলখানা থেকে বেরিয়ে আসে। তাই উনি যে কথাটা বলছে এটার মধ্যে বাস্তবতা আছে। সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে বিচার পরিবর্তন হয়। এবং আমি খুব সৌভাগ্য বা দুর্ভাগ্যক্রমে এমন একটা জায়গাতে আছি, গত 48 বছর যাবত বাংলাদেশের সর্বোচ্চ আদালত, আমি এখন সিনিয়র অ্যাডভোকেট বাংলাদেশের, সবার চেয়ে সিনিয়র। কামাল হোসেন স্যাররা, আমিরুল ইসলাম স্যাররা কেউ আসেন না, এখন আমরাই সিনিয়র। 78 বছর বয়স। আমি যে আইন দেখি হাইকোর্টে, সুপ্রিম কোর্টে, আল্লাহ মাফ করুক, এপিলেট ডিভিশন, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যেটা আছে, আল্লাহ মাফ করুক। যে দেশে বিচার নাই সেটা কোনো দেশ না। সার্বভৌমত্বের জন্য বিচার ব্যবস্থাটা হলো সবচেয়ে নেসেসারি কন্ডিশন। জুডিশিয়ারি, ন্যায় বিচার, এটা অনুপস্থিত। এটা আমি বলতে পারি না এই কারণে যে আমাকে বলবে যে ফজলুর রহমান এত কিছু। এটা আমার এই দেশটা কেন সৃষ্টি করছিলাম আমি জানি না। আগে যদি আমি জানতাম যে এই দেশটা সৃষ্টি করলে 54 বছর পরে এই অবস্থা হবে, এটা তো কোনো দেশ না। শেখ হাসিনার আমলে যদি ফেসিজম কেউ বলেছিল আমি স্বীকার করব, আমিও বলছি। স্বৈরাচার ছিল আমি স্বীকার করব, ইলেকশন ছিল না, লুট ছিল, স্বীকার করব। কিন্তু শেখ হাসিনার আমলে দেশ ছিল, এখন দেশও নাই। দিস ইজ নট এ কান্ট্রি। এটা কোনো দেশ না, এটা কোনো দেশ না। আমি আবারও বলতেছি, এটা কোনো আমার মুক্তিযুদ্ধের দেশ, এটা না। এটাতে কেউ বিপদে পড়লে কে কোথায় যাবে কেউ জানে না। এটাতে কোনো নেতৃত্ব নাই, এটাতে কোনো আইন নাই, কোনো আদালত নাই, এটাতে কোনো জীবনের কোনো নিরাপত্তা নাই, মানুষের কোনো সম্মান নাই, কিচ্ছু নাই এখানে। এখানে মানুষ বাইচে আছে আল্লাহর রহমতের উপরে, নাহলে বাইচে থাকারও কথা না। ইচ্ছা করলে একদল লোক এই রাস্তায় বাইরে সব লুটপাট করতে পারে, কেউ আইসা বলবে না তোমরা কেন লুটপাট করো। ইচ্ছা করলে 10টা ছেলে একটা কলেজ থেকে বাইরে বা ইউনিভার্সিটি বাইরে গুলশানে যে কোনো বাসায় বলতে পারে, এই তোমরা তো ফ্যাসিস্টের সহযোগী, তোমরা ঘর থেকে বাইরেও,
তো আমরা যা আছে দেখি, তোমাদের বাসায় লোক আছে স্বর্ণ থেলান, মানে যা আছে সব লুট করবে। আর লুট করার সঙ্গে যদি মনে করে এতেও আফসোস মিটে নাই, তে ঘরের যে নারীরা আছে এরা টান্দা নিয়ে আইলো, কেউ বলবে না কারণ নারীকে সাথে নিয়ে যাও। এইটা কোনো দেশ না ভাই, আমি কাউকে দোষ চাচ্ছি না, এটা আমার কপালের দোষ। আমি আপনার কাছে আরেকটি প্রশ্ন একটু রাখতে চাই, যে এই যে রায়টা হলো, এটা নিয়ে রাজনৈতিক দলগুলো বললো যে এটা রাজনীতিবিদদের জন্য বা রাজনৈতিক দলগুলোর জন্য একটা শিক্ষা হয়ে থাকবে, মানে আপনার কি মনে হয় যে এখান থেকে শিক্ষা পেল রাজনীতি? তা তো নিশ্চয়ই। ইউনূস সাহেবের যে বলছে যে কেউই বিচারের ঊর্ধ্বে নয়, এটা প্রমাণ হইল, এই কথাটা যদি জনাব ইউনূস সাহেব মনে রাখে, এর আমার চেয়ে খুশি আর কেউ বেশি হবে না। ও আর যারা আছে ওনার সঙ্গে, ওই যে বিদেশ থেকে যাইছে বিদেশি নাগরিক, বাংলাদেশের নতুন রবার্ট ক্লাইভ যারা, কালো রবার্ট ক্লাইভ যারা আইছে মার্কিন নাগরিকরা, এরা যাতে বাপের বেটা হইলে বাংলাদেশে থাকে। এবং আমি তাদের ব্যাপারে বলি, যেমন ইউনূস সাহেব যেটা বলছে, তোমরাও শিখো, কিন্তু আপনারাও শিখেন যে কেউই বিচারের ঊর্ধ্বে না, এটা প্রমাণ হবে। এই দেশ কিন্তু শেষ হয়ে গেছে, আমি আপনাকে বললাম। এবং একটা দেশের একমাত্র এখন বাঁচতে পারে, একমাত্র মানে একটা রেল লাইনে দেশটা উঠতে পারে, না চললেও রেল লাইনে ট্রেনটা দাঁড়াইতে পারে একমাত্র 26 সনের প্রথমার্ধে ইলেকশন একটা হইলে, যে কোনো ধরনের ইলেকশন, সেটা সার্বিক হোক, সেটা সবাইকে নিয়ে হোক, অথবা বিএনপি জোট জামাত ইসলাম হোক, কিন্তু একটা ইলেকশন হইলে পরে একমাত্র মানুষ বলতে পারবে আমাদের একটা আপাতত একটা গভর্নমেন্ট আছে। আর তা না হইলে কি হবে আমি জানি না। যে দেশে গৃহযুদ্ধ হয়েছে, সিভিল ওয়ার হয়েছে যে জাতির জীবনে, তারা জানছে 42 বছর পর্যন্ত যখন বস্তিতে ঘুমাইছে হয়েছে, যখন পালের নিচে ঘুমাইতে হয়েছে, ছেলেরা যখন বুকের সমস্ত হাড্ডি বাইরেছে ওই বিমান থেকে, কি রুটি পড়বে কিনা পোড়া রুটি খাওয়ার জন্য, আল্লাহ না করুক বাঙালি জাতির জীবনে যাতে এটা না আসে। এবং এটা আনার যদি আসে, তাহলে একমাত্র এখন যে রাজাকার শক্তি, আলবদর শক্তি এবং স্বাধীনতা বিরোধী শক্তি, এরা হবে এটার জন্য দায়ী। কারণ এরা বাংলাদেশ চায় না, এরা চায় বাংলাদেশ এইরকম হয়ে আস্তে আস্তে পাকিস্তানের দিকে চলে যায়। সোহেল হাসান ভাই, আপনার কাছে আসি। অনেকে বলছে যে মৃত্যুদণ্ড হওয়ার কারণে শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনাটা অনেকটা কমে গেল, আপনার কাছে কি তাই মনে হয়? আমি ব্যক্তিগতভাবে এটি যখন যুদ্ধ অপরাধীদের বিচার হয়েছে তখনও বলেছি, ব্যক্তিগতভাবে মৃত্যুদণ্ডের বিরুদ্ধে। কারণ মৃত্যুদণ্ডই একমাত্র শাস্তি নয়। এজন্য ইউরোপ এবং পৃথিবীর 90টিরও বেশি দেশে মৃত্যুদণ্ড রহিত। যুক্তরাষ্ট্রের কিছু রাজ্যে মৃত্যুদণ্ড আছে, কিছু রাজ্যে নেই। ইউরোপের প্রায় সব দেশে মৃত্যুদণ্ড রহিত। যে কারণে কানাডা থেকে যে বঙ্গবন্ধু হত্যা মামলার আসামিকে নিয়ে ফেরত আনা যায়নি। মাত্র 54 কি 55টি দেশে মৃত্যুদণ্ড চালু আছে, তার মধ্যে বেশিরভাগ দেশে মানে মৃত্যুদণ্ড কার্যকর হয় না। আচ্ছা, আরেকটি কথা, আপনি সাবেক প্রধানমন্ত্রী সম্পর্কে বললেন, আমি দুটি ভাষ্য পেয়েছি। ফজলুল ভাই আমাকে মানে কারেকশন করে দিতে পারেন। একটা হচ্ছে যে বাংলাদেশে এ পর্যন্ত কোনো নারীর মৃত্যুদণ্ড কার্যকর হয়নি। আরেকটি তথ্য পেয়েছি, একজন মাত্র নারীর কার্যকর হয়েছে। কোনটা সঠিক আমি জানি না। তো সুতরাং নারী প্রধানমন্ত্রী, আচ্ছা, বাংলাদেশে অনেক নারীর মৃত্যুদণ্ড হয়েছে, কিন্তু সেটা কার্যকর হয়নি। আপিলে উচ্চ আদালতে সেটি যে কোনো ভাবে মাফ হয়ে গেছে, অথবা মৃত্যুদণ্ড কার্যকর করার আগেই তিনি মারা গেছেন বা স্বাভাবিক মৃত্যু হয়েছে। সুতরাং একজন সাবেক প্রধানমন্ত্রীর দেশে ফিরে আসা, মানে বাংলাদেশে মৃত্যুদণ্ড হওয়ার পর ফিরে আসার সম্ভাবনা তো খুবই ক্ষীণ। জি, আমি ফজলুর রহমান আপনার কাছে আসি। নির্বাচনের পর যে সরকারটা আসবে, সেই সরকারকে এই রায় কার্যকর করবে এমন প্রশ্ন অনেকেই করছেন, নাকি হাওয়া আবার বদল হয়ে যাবে? হাওয়া বদল হয়ে যাবে কিনা আমি জানি না, কিন্তু একটা জিনিস, ইতিহাস তার গতিপথে এক ডাইরেকশনে কোনোদিনই চলে নাই কোনো ইতিহাস। 100 বছর পর্যন্ত মীর জাফরের পথে বাংলাদেশ চলছে, সেই লর্ড ক্লাইভ থেকে ধরে লর্ড কর্নওয়ালিস থেকে ধরে করে শেষ পর্যন্ত 100 বছর। কিন্তু 1857 সনে আইসেই বলছে মীর জাফর বিশ্বাসঘাতক, সিরাজউদ্দৌলা দেশপ্রেমী। ইতিহাস বদলে গেছে। ইয়াজিদ ইমাম হুসেনকে হত্যা করে 93 বছর পর্যন্ত উমাইয়ারা অপরছে, শুক্রবারে কি পড়ে খুতবা পড়ছে, আর সুলতান ও জিল্লুল্লাহ, সুলতান আর এই এরা হইল হাসিমিরা হইল অভিশপ্ত, মানে আমার নবীর বংশ। এখন কি আপনি মনে করেন যে ইয়াজিদেরা হইল আর সুলতান ও জিল্লুল্লাহ আর নবীর বংশ, ইমাম হুসেনরা অভিশপ্ত? কাজে ইতিহাস একই পথে থাকে না, ইতিহাস থাকে সেই পথে
যেটা সত্য, যারা সত্যের পথে চলে তাদের পক্ষে ইতিহাস থাকে। শেখ হাসিনার এই শাস্তিটা পাওয়ার অর্থ হইল শেখ হাসিনার মনে যাতে থাকে যে আমি 15 বছর কাজটা ভালো করিনি। আর ওই যে ফাঁসির কথা বলেন, আমার 3 জন ফাঁসির আমার দলের বাবর সাহেব এবং সালাম সাহেব দুইজনেই নমিনেশন পাইছে, এবং নমিনেশন পাই এমপি হইলে দুইজনেই মন্ত্রী হইব। এটা হলো পরিবেশের উপরে নির্ভর করে। হোয়ার দেয়ার ইজ পাওয়ার দেয়ার ইজ এভরিথিং। হাওয়া বদল হতে পারে এমন সম্ভাবনা দেখছেন। ইংরেজিতে একটা কথা আছে, ভিক্টরি হ্যাজ সো মেনি ফাদার্স, ডিফিট ইজ অরফেন। জয়ের অনেক বাপ আছে, পরাজয় হলো এতিম। যদি কোনো সময় ভিক্টরি আসে শেখ হাসিনা বা আওয়ামী লীগের, তখন দেখবেন কোনো কিছুই নাই। অসংখ্য ধন্যবাদ বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান, অসংখ্য ধন্যবাদ সোহরাব হাসান আমাদের এই আয়োজনে যুক্ত হওয়ার জন্য। দর্শক, এতক্ষণ আপনারা যারা আমাদের সঙ্গে ছিলেন, স্বাধীন সংলাপের সঙ্গে ছিলেন, আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখান থেকেই বিদায়।